সুপ্রিয় দর্শক মণ্ডলী, হাতিল আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার জাহিদুর রহমান। জাহেদ, স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকে ডাকার জন্য। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে হিসাব মিলছে না চাওয়া পাওয়ার, নির্বাচনের ট্রেন যাত্রা করেছে থামবে না। দৈনিক ইত্তেফাকের শিরোনাম নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে নতুন ইসি কয়েকদিনের মধ্যে। আগামী 2 বছর অর্থনীতির 3 ধরনের ঝুঁকি থাকবে। সমকাল নির্বাচন নিয়ে কথা বলুন, সংস্কার পাশ কাটাবেন না। প্রথম 9 মাসে খেলাপি ঋণ বেড়ে দ্বিগুণ। মানবজমিন এই সরকারকে ব্যর্থ করে দিতে মহাপরিকল্পনা কার্যকর রয়েছে। আহতদের অনেকেই পাননি সরকারি অর্থ, নিঃস্ব পরিবার। কালের কণ্ঠ রিসিভার নিয়োগের শিল্প আরও রুগ্ন, নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু, দ্রুত রোডম্যাপ। আমাদের সময় অত্যাবশ্যকীয় সংস্কারের পর কাঙ্ক্ষিত নির্বাচন, খেলাপি ঋণ বেড়ে 2,85,000 কোটি টাকা। যায় যায় দিন, সংস্কার শেষে নির্বাচনী রোডম্যাপ। অর্থনীতিতে 3 ধরনের ঝুঁকি, ব্যবসায় 17 বাধা, সিবিডি। কালবেলা কপাল খুলছে বঞ্চিত 1645 কর্মকর্তার। সংস্কারের সিদ্ধান্ত হলেই নির্বাচনের রোডম্যাপ। দেশ রূপান্তর সুযোগ দিলে সংস্কার শেষে ভোট, গরমে হাওয়া 2.5 কোটি কর্মদিবস। সময়ের আলো বিএনপির দিকে তাকিয়ে আওয়ামী লীগ, নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হলেই ভোটের রোডম্যাপ। খবরের কাগজ তারেক রহমানের বক্তব্য গ্রহণযোগ্যতা পাচ্ছে, দ্রুতই নির্বাচনের রোডম্যাপ। ইনকিলাব নির্বাচনী রোডম্যাপ পেয়ে যাবেন। বেগম খালেদা জিয়াকে দোষী প্রমাণে এখনও মরিয়া দুদক। দিনকাল সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে দ্রুত নির্বাচনী রোডম্যাপ। নির্বাচনী রোডম্যাপ অনেক বিতর্কের অবসান ঘটাবে মির্জা ফখরুল। সংগ্রাম 100 দিনে দেশের অগ্রগতির খতিয়ান প্রধান উপদেষ্টার। মেট্রো রেলের গাবতলী দাসেরকান্দি রুটে খরচ কমল 7,000 কোটি টাকা। করতোয়া নির্বাচনের ট্রেন যাত্রা করেছে, খেলাপি ঋণে নতুন রেকর্ড। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এনপিএল হিস্টোরিক টাকা 2.85 লাখ ক্রোর এজ হাসিনা এরা হিডেন ডিফল্টস এক্সপোজড। আজকের দিনের প্রথম খবর হচ্ছে, প্রধান শিরোনাম হচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি তার জাতির উদ্দেশ্যে 100 দিনের উপলক্ষে একটা ভাষণ দিয়েছেন। ভাষণে মোটামুটি সব বিষয়ে কথা বলেছেন, তবে নির্বাচনের ব্যাপারটাই সব কাগজে বেশি প্রাধান্য পেয়েছে। তবে রোডম্যাপের কথা বলছেন, সংস্কার শেষ হলে সংস্কার কবে হবে, কি হবে সেটা নেই। সেটাকে আপনি কি দেখছেন? ধন্যবাদ। নির্বাচনের প্রশ্নে আসছি, তার আগে একটা কথা একটু বলে রাখা ভালো। ওনার ভাষণ পুরোটা শুনলাম, খুব মন দিয়ে শোনার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি। প্রধান চেষ্টা ছিল আসলে সরকার কি করেছেন। আমাদের দেশে টু বি ফ্র্যাঙ্ক, যে খুব টিপিক্যাল একটা প্রধানমন্ত্রীর আগে যেভাবে ভাষণ দিতেন তার একই রকম আমার ভাল লাগতো, কারণ উনি অনেক ভিন্নতা এনেছেন। সেই মধ্যে যদি হতো যে একটা জায়গায় দ্রব্যমূল্যের ক্ষেত্রে তারা খুব সফল নন, কিছু সমস্যা হয়েছে স্বীকার করছেন, তো আরও কিছু জায়গায় হয়তো তাদের ব্যর্থতা আছে, সেগুলো আমরা মোটা বা খালি চোখে দেখি, সেগুলোও যদি বলতেন, এটা কিন্তু মানুষের কাছে অনেক বেশি। যেমন ধরুন আহতদের চিকিৎসা নিয়ে অন্য সব কিছু বাদ দেন, এই একটা জায়গার ফেইলিয়ার তো আসলে অ্যাকসেপ্ট করা যায় না, যে মানুষের এই বড় ত্যাগের বিনিময়ে তারা এসব কিছু চেয়েছেন, রক্তের উপরে দাঁড়িয়ে যে সরকার, এবং যে সরকার হলো সেই সরকার এই আহতদের চিকিৎসার কাজটাও ঠিকমতো ম্যানেজ করতে পারেনি। খুবই কঠোর সব অভিযোগ আছে, কঠিন সব অভিযোগ আছে। সো এগুলো তাদের বক্তব্যের মধ্যে স্বীকৃতিগুলো থাকা সবচেয়ে ভালো হতো। আচ্ছা, নির্বাচন নিয়ে আসলে এটাতেই সবচেয়ে বেশি ফোকাস ছিল, কারণ এই আলোচনাটা চলছে। এবং একটা বিষয় বোধহয় আমাদের ফেলিয়ারের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে, অনেকগুলো আছে। আমি একটা উদাহরণ দিলাম আর কি, আমি যেটা সবচেয়ে বড় উদাহরণ। যেমন ধরুন আইন শৃঙ্খলা বা অন্যান্য অনেক ক্ষেত্রে, এমনকি দ্রব্যমূল্যের ক্ষেত্রে আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনি তো সাবসিডাইড প্রাইসে আরও অনেক বেশি মানুষকে দিতে পারেন। টিসিবি ট্রাকের কথা বলছেন, টিসিবি ট্রাক এখনও তো অপর্যাপ্ত। এখনও আপনি ঢাকার রাস্তায় যান, দীর্ঘ লাইন, এবং এখনও পত্রিকায় রিপোর্ট আছে 3 ঘন্টা দাঁড়িয়ে থেকে পণ্য না পেয়ে বাড়ি ফিরে গেছেন। এটা তো আমরা দেখতে চাইনি। আমরা চেয়েছি হিউম্যান সেন্ট্রিক ডেভেলপমেন্ট, যে আপনার ডেভেলপমেন্ট মানে হচ্ছে মানুষকে ভালো রাখা, মানুষকে নিরাপদে রাখা। সো এরকম এগুলো তো আপনি ইনস্ট্যান্টলি করতে পারেন। কেউ বলেন যে সিন্ডিকেট এখনও কেন আছে। যার অর্থনীতির খুব বেসিক নলেজ আছে তিনি জানবেন সিন্ডিকেট রাতারাতি ভেঙে ফেলা যায় না।
15 বছরের যে সিন্ডিকেট তৈরি হয়েছে, আমরা যেটাকে সিন্ডিকেট বলি, ইটস নট দ্যাট ইজি। কিন্তু আপনি খুব দ্রুত ট্রাকের সংখ্যা দ্বিগুণ 3 গুণ করে দিতে পারতেন, তাহলে অন্তত এই জায়গায় মানুষ, দরিদ্র মানুষ, আপনার আমার কিন্তু আলুর দাম 70-80 টাকা হওয়ায় খুব বেশি চাপ পড়ে না, কিন্তু কিছু মানুষের আলুর দাম 70-80 টাকা, 5 টাকা মোটা চালের দাম বাড়লে এফেক্টেড হয়, তাকে যদি আমি একটু শান্তি দিতে পারতাম ভালো হতো। তো এগুলো মোটা দাগে ব্যর্থতাই আমি বলবো, এগুলো থাকতে পারতো যে আমরা এটা পেরে উঠিনি। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। এটা করিনি। তারপর আমি যে পরিপ্রেক্ষিতে তারা দায়িত্বে এসছেন সেটাকে যদি বিবেচনায় নিয়ে তাদেরকে আমরা ছাড় দিতেও প্রস্তুত আছি, কারণ এই সরকারকে আমরা ওন করি। কিন্তু এখন মূল আলোচনা নির্বাচন নিয়ে, এবং এই নির্বাচন নিয়ে আলোচনা হওয়াটারই কথা। কারণ কোথায় যাব আমরা, কোথায় যাচ্ছি, একটা কথা খুব ইম্পর্টেন্ট, নির্বাচন না, যে কোনো কিছু নিয়ে সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে আনসার্টেনিটি। আমি ডাক্তার হিসেবে এটা দেখেছি, একটা রোগীর অনেক ইনভেস্টিগেশন হচ্ছে, তার অনেক রকম রোগের সন্দেহ করা হচ্ছে, ধারণা করা হচ্ছে, খারাপ কিছুর আশঙ্কা করা হচ্ছে, রিপোর্টগুলো যখন হচ্ছে, ইনভেস্টিগেশন যখন হচ্ছে, ওই সময়টাই মানুষ সবচেয়ে বেশি খারাপ থাকে। ইভেন পরে যদি দেখা যায় কোনো প্রাণঘাতী রোগ হয়েছে, ক্যান্সার হয়েছে, মানুষ আহত হয়, খারাপ থাকে, আস্তে আস্তে সে কিন্তু এটাকে ওভারকাম করে। অনিশ্চয়তা খুব খারাপ জিনিস। আপনি খেয়াল করেন, যেসব রাজনৈতিক দল ভবিষ্যতে নির্বাচন করবে, তার একটা স্পেসিফিক টাইম ফ্রেম জানা কিন্তু দরকার, তার কৌশল প্রণয়নের জন্য। সে কিভাবে এখন চলবে, তার দলকে কিভাবে চালাবে, সেটা বড় দল হোক যে ক্ষমতায় যেতে পারে, সেটা ছোট দল হোক, মাঝারি দল হোক, যেমন প্রত্যেকের কিন্তু নিজস্ব পরিকল্পনা থাকবে। এটা 1 বছর, 2 বছর না 3 বছর, হোয়াট এভার ইট ইজ, তার একটা সময় অনুযায়ী সে তার পরিকল্পনা সেট করবে। সো আনসার্টেন টাইম ইজ এ প্রবলেম। নট অনলি দ্যাট, একটা সরকারের সময় যদি আনসার্টেন হয়, এই সরকারের সাথে যারা কাজ করতে চায়, ধরুন অনেক ডোনার্স আছে, তারা দেখতে চায় যে এই সরকার কতদিন আছে, সেটার উপরে তারা তাদের প্ল্যান ঠিক করবে। সো এই টাইম ফ্রেম কিন্তু নানা দিক থেকে খুব জরুরি হয়ে পড়েছে। কিন্তু আমাদের প্রধান উপদেষ্টার বক্তব্যে এটা যথেষ্ট এখনো আনসার্টেন। যেমন একটা জিনিস উনি অবশ্য বলেছেন যে তার প্রধান প্রায়োরিটি, কারণ এই ডিবেটটা আমাদের সোসাইটিতে চলছে, কোনটাই সরকারের প্রধান প্রায়োরিটি হওয়া উচিত, সংস্কার না নির্বাচন, তিনি তার 1 নম্বর প্রায়োরিটি হিসাবে নির্বাচনকে বলেছেন। কিন্তু সংস্কারকে পাশ কাটাবেন না, মানে এর মধ্যে কিন্তু খুব শক্ত অবস্থান সংস্কারের পক্ষে আছে, এটা এই সরকারের দিক থেকে এই বার্তাও ইনফ্যাক্ট তিনি দিয়েছেন। শুধু তাই না, একটা জায়গায় তিনি বলছেন সংস্কারের জন্য প্রয়োজন হলে নির্বাচন কয়েক মাস পিছিয়েও যেতে পারে। এখন কয়েক মাস কোন সময়ের পর থেকে কয়েক মাস, তার মানে সংস্কারকে কিন্তু মানে প্রাথমিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন বললেও সংস্কারকে যুক্ত করে এটাকে নিয়ে আসে। এবং আরেকটা জরুরি কথা আছে যেগুলো অনেক ডুয়াল মিনিং করা যায়। উনি একটা জায়গায় বলছেন যে ঐক্যমত্য হওয়ার পর, এটা ট্রু, সংস্কার কমিশনগুলোর রিপোর্টের পর জানুয়ারিতে সরকার, এটা কিন্তু খুব কনসিস্টেন্টলি ডক্টর ইউনূস বলছেন যে এগুলো নিয়ে বসা হবে, বসে তারা ডিসাইড করবেন কতটুকু সংস্কার করা যাবে, ঐক্যমত্য হলে সেটুকু করে তারপর নির্বাচনে যাবে। এই জায়গায় আসছে ঐক্যমত হয়েছে কিনা এটা বুঝবেন কিভাবে? আচ্ছা, বুঝবো কিভাবে যদি ঐক্যমত না হয়? যদি মেজর কোনো জায়গায় মানে যে এক্সিস্টিং ফোর্সগুলো আছে, আমরা অলরেডি কিন্তু মতানৈক্য দেখছি রাষ্ট্রপতি ইস্যুতে, বিএনপি এবং তার সাথে কিছু দল, এদিকে ছাত্ররা এবং তার সাথে কিছু রাজনৈতিক দলও রাষ্ট্রপতি ইস্যুতে ডিভাইডেড হয়ে গেছে। নতুন করে সংবিধান লিখবো কি লিখবো না, সিরিয়াস মতপার্থক্য আছে। অলরেডি নতুন সংবিধান লেখার দাবি ঘোষণা করে দিয়েছে ছাত্রদের সংগঠনগুলো, সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে হবে দাবি জানিয়ে দিয়েছে। ফলে যদি মতৈক্য না হয় তাহলে নির্বাচনের কি হবে, এই প্রশ্ন কিন্তু খুব সিরিয়াসলি আসবে। আবার এই প্রশ্নগুলো উঠবে বলেই বোধ করি ডক্টর ইউনূস আরেকটা কাজ করেছেন, নির্বাচনের ট্রেন চালু হয়ে গেছে এবং সরকার একটা স্টেপের আগে নিয়েছে। আমি ধারণা করি এটা হচ্ছে কমিশন গঠনের কথা, এটা করেছে এই ধরনের একটা মেসেজ দেয়া যে আমরা নির্বাচনের কাজও শুরু করেছি। এবং উনি জানিয়েছেন ট্রু, ওনারা 15 কার্য দিবসের মধ্যেই তাদের সাজেশন দেওয়ার কথা। সো নির্বাচন কমিশন অল্প সময়ের মধ্যে গঠিত হয়ে যাবে, এবং এটা গঠিত হওয়া এক কারণে জরুরি ছিল, আমাদের আইন অনুযায়ী নির্বাচন কমিশনের নির্দেশেই ভোটার তালিকার হালনাগাদ হতে হয়। সো ওই কাজগুলো হয়তো পাশাপাশি চলবে। সো এক ধরনের ব্যালেন্স করার চেষ্টা বিভিন্ন দিকে আছে দেখলাম, কিন্তু আসলে দিনের শেষে আমরা কমিটমেন্ট এবং আমরা আগের যে জায়গা ছিল সেখান থেকেও যে আরেকটু স্পষ্টতার দিকে গেছে তা কিন্তু না, এটা একই রকম
অস্পষ্টই রয়ে গেল। সো এই অস্পষ্টতাই আসলে প্রবলেমের জায়গা। সমালোচকরা বলছেন যে নতুন দল গঠন হওয়ার পরে রোডম্যাপ আসবে। হতে পারে, কারণ নতুন দল গঠন হচ্ছে, এটা এখন মোটামুটি স্পষ্টভাবে নাগরিক কমিটি তাদের জায়গা থেকে, এবং নাগরিক কমিটির যিনি প্রেসিডেন্ট আছেন তাকে আমি এই কথা, আহ্বায়ক আছেন তাকে আমি এই কথা নিজের মুখে বলতে শুনেছি। তো এই দল গঠন হচ্ছে, এবং এখন এখানে একটু সতর্ক থাকা দরকার আছে সরকারের, খুব সতর্ক। কারণ হলো ধরুন ১-১১ সময় যারা ফেরদৌস আহমেদ কোরেশির যে দল হতে যাচ্ছিল ১-১ সময়, লোকজন এটাকে চোখ বন্ধ করে এটাকে কিংস পার্টি বলছিল। ছাত্রদের এইটা ঝুঁকি আরো বেশি, কারণ তাদের ৩ জন উপদেষ্টা রীতিমতো সরকারে আছেন, রাইট। যখন সরকারে থাকা এখান থেকে যখন একটা দল তৈরি হবে, এবং সেই দল সরকার, মানে এটা কিংস পার্টি না বলার আর কোনো কারণ থাকবে না। এবং রাজনীতির মাঠে যদি দেখা যায় যে তাদের চাওয়াগুলো, তাদের চিন্তাগুলো বেশি গ্রহণ করা হচ্ছে, তাহলে কিন্তু এটা একটা নতুন সংকট তৈরি করবে। সো এই সব কিছু মিলে আসলে সামনে। কিন্তু প্রফেসর ইউনূস কি ঝুঁকি নিচ্ছেন না বলে মনে হয়? ঝুঁকি নিচ্ছেন বলেই তো মনে হচ্ছে আমার কাছে, মনে হয় আমার কাছে সত্যিই মনে হয়। কিন্তু আমি আজকে একটা অন্য কথা বলতে পারি, সেটা হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা ব্রিটিশ যিনি আন্ডার সেক্রেটারি আছেন, তার সাথে যখন বসেছেন তিনি একটা কথা বলেছেন যে আমাদের কোনো রাজনৈতিক এজেন্ডা নেই। আমি কিন্তু এটার সাথে মেলাবো, যখনই ওই দলটা তৈরি হবে এই আলাপ আসবেই এই সরকারের রাজনৈতিক এজেন্ডা। একটা কথা মনে রাখতে হবে ডক্টর ইউনূস এবং সরকারকে, রাজনীতি শুধু ফ্যাক্ট বেসড না, রাজনীতিতে পারসেপশন ম্যাটার্স, খুব জরুরি। আমি তাত্ত্বিকভাবে ধরে নিচ্ছি যে সরকার নিউট্রাল থাকবে, কথার কথা, কিন্তু কোনো সন্দেহ নাই যে মানুষ এটাকে সরকারের একটা প্ল্যান, একটা কিংস পার্টি তৈরি করা, এবং যখন তৈরি করার প্রশ্ন আসে কিংস পার্টি, তখন এই আলোচনাটাও আসে এটাকেই কি ক্ষমতায় বসাতে চায় সরকার পরবর্তীতে। সবাই বলবে তখন। সো এই বিষয়গুলো, এবং এটা ঝুঁকির ব্যাপার তো বটেই, ঝুঁকি নেওয়া হচ্ছে ফর শিওর। ওইদিকে আপনি যে ব্রিটিশ মন্ত্রীর কথা বললেন, ব্রিটিশ মন্ত্রী কিন্তু বলছেন যে রাজনৈতিক সমঝোতা চায় ব্রিটেন। একদম খুব খুব দরকারি কথা। এই সমঝোতাটা এনশিওর করে, এবং আসলে সরকারের উচিত ছিল সবগুলো রাজনৈতিক দল এবং শক্তিকে একত্র করে ফ্যাসিলিটেট করা। নিজেরও কিছু চাওয়ার আছে যে আমরা এটা চাই। হ্যাঁ, এই সরকার তো তত্ত্বাবধায়ক সরকার না, তারও কিছু পপুলার ম্যান্ডেট আছে যে আমরা এটা এক্সপেক্ট করি, এই দল এটা চায়, বি দল এটা চায়, সি দল এটা চায়, সিভিল সোসাইটিরও চাওয়া, সব একত্র করে নেগোশিয়েটরের ভূমিকায় থেকে একটা ঐক্যমত্য তৈরি করা। কারণ আমরা এভাবে যদি চিন্তা করি যে একটা কনস্টিটিউশন রিরাইট করার জন্য প্রপোজ করা হলো, এখন সেটা আপনি ইম্পোজ করে দেওয়ার চেষ্টা করলেন কোন ফর্মে, কেউ বলছেন রেফারেন্ডাম, ওই লিগাল তত্ত্বে যাচ্ছি না, সম্ভব কি অসম্ভব, কেউ বলছেন রেফারেন্ডাম দিয়ে আমি এটাকে এফেক্টিভ করে দেবো, কেউ বলছেন আমি একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করব। এই যাবতীয় কিছু করার চেষ্টা করতে পারে, কিন্তু যদি কনসেনসাস আমরা এনশিওর না করি, তাহলে যদি মাঠে বড় বড় রাজনৈতিক দলগুলো মাঠে তাদের দাবি নিয়ে এই সরকারের বিরুদ্ধে নেমে যায়, মানে এই সরকার সোফার স্মুথ লাইফ কাটাতে পেরেছে কারণ এখন পর্যন্ত আমরা যদি নামই বলি যে বিএনপি সেন্সিবলি সরকারকে সমর্থন করছে, তারা নির্বাচনের দাবি বা চাপ তৈরি করার চেষ্টা দাবি করেছিল 2-1 বার, সেখান থেকে সরে এসছে। কিন্তু যদি তারা দেখেন, কারণ আমি দেখছি এটা তারা জানেন ভালো কেন এটা ভয় করছেন, তারা কিন্তু 1-11 বা বিরাজনীতিকরণের ভয়ে দেখছেন। তো সেই ভীতি যদি থাকে, তারা এক্সিস্টেন্সের জন্য তো মাঠে নেমে যাবেন। তো এই লক্ষ লক্ষ মানুষ, এই যে 8 নভেম্বর আমরা তাদেরকে রাস্তায় দেখলাম, এভাবে নেমে যদি তারা নির্বাচন চাওয়া শুরু করেন, তাহলে কি এই সরকার শেখ হাসিনা যেভাবে ক্ষমতায় থেকেছেন সেভাবে ক্ষমতায় থাকবেন? সম্ভব না। পারবেন কিনা বা তাদের ইচ্ছাও কি আছে তারা সেই পথে যাবেন বলে আমি বিশ্বাস করি না। ওই রকম গুলি করে, গ্রেফতার করে, টর্চার করে না। তো তাহলে একটা সমঝোতার চেষ্টা খুবই জরুরি। শান্তিতে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূস তখন কি করবেন? তখন কি আপনি যেটা গুলি করবেন? একদম, সেটা উনি পারবেন না। আমি মানে তাহলে সরকার চালানোই তো কঠিন হয়ে যাবে। সেই জন্যই বলছি সমঝোতা, মানে প্রত্যেকটা গ্রুপকে একত্র করা। এবং আমিও ব্যক্তিগতভাবে যখন ছাত্রদের কারোর সাথে যোগাযোগ হয়েছে, কথা হয়েছে, দেখা হয়েছে, অন্য টক শোতে একসাথে ছিলাম, বারবার বলছি মানে এই যে রাষ্ট্রপতি নিয়ে কিন্তু পরে ঠিকই গেল সব দলের কাছে, তারা এই যাওয়াটা তারা কিন্তু আগেই যেতে পারতো যে আমরা এটা চাইছি, আপনারা কি মনে করেন, তাহলে হয়তো দেখতেন তাদের যে চাওয়া সেটাই হয়তো হতে পারতো। কিন্তু না, তারা আগে ঘোষণা করে দিলেন, ডেডলাইন দিয়ে, আলটিমেটাম দিয়ে, তারপর তারা তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন এটা না যে আমরা করবো কি, ওনারা বোঝানোর চেষ্টা করলেন এটা কিভাবে করা যায়, এটা কোনো সমস্যা নেই না। সবগুলো গ্রুপের মধ্যে একটু আলোচনা। আর আমি সরকারকে বেশি মানে দায়িত্ব দিতে চাই, সরকারের ভোলা উচিত হবে না, এটা খুব জরুরি। ছাত্ররা এই মুভমেন্টে জুলাই আগস্টের সামনে ছিল, তার মধ্যে
প্রচুর রাজনৈতিক কর্মী, বিএনপি, জামায়াত, সাধারণ মানুষ। আর বিএনপি জামায়াত বিশেষ করে জামায়াত 14 পর হয়তো অ্যাক্টিভ ছিল না, কিন্তু জামায়াত ওই পর্যন্ত ছিল। আর বিএনপি তো এন্টায়ার সময়টাতে মুভমেন্ট চালিয়ে গেছে। সুতরাং বিএনপির নেতৃত্বে সরকারের পতন হয়নি ডাজন্ট নেসেসারিলি মিন যাতে তাদের স্টেক কম আছে, তাদের হিউজ স্টেক আছে। মানে দলের মহাসচিবের বিরুদ্ধে 100 বেশি মামলা আছে। উনি এই বয়সে দফায় দফায় জেলে গেছেন এবং বাংলাদেশের একজন শুদ্ধ রাজনীতিবিদ, একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ বললে যদি নাম বলতে বলেন, প্রায় মানুষের নামে 1, 2, 3 মধ্যে উনি থাকবেনই। তো সেই মানুষটাকে জেল খাটতে হয়েছে দফায় দফায়। সো এই দলটাকে তো সাইডলাইন করার চেষ্টা বা তার সাথে আলোচনা করা যাবে না, এই চেষ্টা আছে তো। আমি তা জানি না, কিন্তু এটা খুবই ভয়ঙ্কর হবে, সুইসাইডাল হবে না। কিন্তু তার মানে কি আমরা সামনে অনিশ্চয়তা দেখতে পাচ্ছি? আমি অনিশ্চয়তার লক্ষণ অ্যাটলিস্ট দেখছি। আমি চাই না দেখতে, কিন্তু আমি অনিশ্চয়তার লক্ষণ দেখছি। এই জিনিসগুলো দেখানো, কারণ আমি ওনাদের সাথে আমার কথা হয় নাই, কিন্তু একটা দল তো অহেতুক এই আওয়াজ সামনে আনবেন না যে বিরাজনীতিকরণের চেষ্টা। আর কেউ যদি বলেন ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, তো বিএনপি তো ঘরপোড়া গরু। 11-11 সময় তো এই ঘটনা ঘটেছিল এবং তাদের দল ভেঙে ফেলারও চেষ্টা হয়েছিল। সুতরাং তাকে আস্থায় আনার চেষ্টা তো আসলে সরকারকে করতে হবে। এবং আমরা সরকারের দিক থেকে রাজনৈতিক দলগুলোর সাথে, মাঠে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর সাথে আসলে খুব ভালো ইন্টারাকশন আছে বলে আমার মনে হয় না। একজন বিশেষ সহকারী ছিলেন যিনি রাজনৈতিক উপদেষ্টা ডিফ্যাক্টো হিসাবে বলা হয়, তিনি ছাত্রদেরই প্রতিনিধি এবং ছাত্রদের সাথেই আছেন। তাহলে উনি যদি তার দল তৈরি হয়, তাহলে তো উনি রাদার ওনার ওই দলের পেছনে কাজ করবেন, বা আগেও যদি কিছু করে থাকেন, তার যদি কাজ হয়ে থাকতো যে অন্য রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ এবং রিয়াজও বাড়ানো, সেটা তো ছাত্র ছাড়া কোনো উপদেষ্টা দল গঠনের জন্য প্রক্রিয়া শুরু করেছেন? আমি ঠিক জানি না। এগুলো প্রত্যেকটা ডিজাস্টার তৈরি করছে এবং এই ডিজাস্টারগুলো মানে আমাদের ভবিষ্যৎকে ধ্বংস করবে। মানে এই সরকারকে নিয়ে আপনারই পত্রিকায় কোনো একটা পড়েছেন, এমনকি বিএনপিও এই কথা বলে যে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এই সরকার ব্যর্থ হলে কিন্তু আমাদের মানে এই সরকার একটা ট্রানজিশনাল সরকার, এটা 2 বছর থাকুক বা 3 বছর থাকুক, হোয়াট এভার ইট ইজ, এই সরকার তো চিরকালীন সরকার না। এর কাজ হচ্ছে একটা স্বৈরাচারী ব্যবস্থা থেকে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় এই দেশটাকে তুলে দিয়ে যাওয়া। তো ওনারা যদি ব্যর্থ হন তাহলে কি হবে? নানান কথাবার্তা তো প্রচলিত আছে, মিশরের মডেলের কথা সবাই করতে করতে শেষ পর্যন্ত সিসি এসে হাজির হয়েছেন। অনেক কিছু হতে পারে। সুতরাং ওনারা এই জিনিসগুলো নিয়ে করাকে আমরা কথ্য ভাষায় যদি বলি, এগুলো আগুন নিয়ে খেলার মতো ব্যাপার হয়, এগুলো ভুল হবে তাদের জায়গায়। অনেক ধন্যবাদ। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। করতোয়া শিরোনাম দেখছিলাম যে খেলাপি ঋণে নতুন রেকর্ড, 2,85,000 কোটি টাকা ছাড়ালো। মানে এখানে 2-3টা ব্যাপার আছে। মানে খেলাপি ঋণের রেকর্ড আসলে এখন বাড়বে কতগুলো কারণে। আগে অহেতুক কতগুলো জিনিসকে খুব আপনার পলিটিক্যাল পরিচয়ের কারণে কিছু রিশিডিউল করার জন্য কিছু সুবিধা টুবিধা দিয়ে আপনি এগুলো কম রেখে দেওয়ার চেষ্টা করতেন। ব্যাংকগুলো এগুলোকে চেষ্টা করতো, কারণ তার খেলাপি ঋণের সাথে প্রভিশন রাখার সম্পর্ক আছে, তার প্রফিট দেখানোর সম্পর্ক আছে, ম্যানিপুলেটেড ছিল। সুতরাং বাংলাদেশে ভবিষ্যতে আমি যোগ করবো, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য আজ কথা বলেছেন, তারা একটা গুরুত্বপূর্ণ কমিশন নিয়ে কাজ করছেন যে আমাদের অর্থনীতির শ্বেতপত্র তৈরি করছেন। ওখানে তিনি আমাদের এই যে তথাকথিত জিডিপি গ্রোথ সেটা নিয়ে কথা বলেছেন, যেটা কিভাবে ইনফ্লেটেড আছে। আমরা নিজেরাও দীর্ঘদিন থেকে এই আলোচনা করেছি, তারা করেছেন তাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে। সো প্রত্যেকটা ডেটা তো ম্যানিপুলেটেড ছিল। সো এখন যখন রিয়েল ডেটা আসবে আমাদের খেলাপি ঋণ বেশি দেখা যাবে, এবং এটা শেখ হাসিনার খেলাপি ঋণ আসলে ওইসব ব্যাপার। কিন্তু এই খেলাপি ঋণ থেকে বেরতে হতে হবে। এবং আমি মনে করি সরকারের সাফল্যের কিছু জায়গার মধ্যে আমাদের এই আর্থিক খাতে মোটামুটি মানে অর্থমন্ত্রী এবং আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর এ দুজন ভালো কাজ করছেন। এবং অর্থমন্ত্রীর উপরে বাণিজ্য মন্ত্রণালয়টার একটা এক্সট্রা রেসপন্সিবিলিটি ছিল, এটা সম্ভব না। অর্থ মন্ত্রণালয় এত বড়, প্লাস ওনার যে বয়স বা সব কিছু, সেখানে একজন নতুন বাণিজ্য উপদেষ্টা দেওয়া হয়েছে এবং আই বিলিভ উনি ক্যাপেবল হবেন, অন্তত একজনের কাছে দায়িত্ব গেল, সো সেই দিক হবে। সো আমাদের আর্থিক খাতে তুলনামূলকভাবে ভালো কাজ হচ্ছে, কিন্তু ইটস এ ভেরি টাফ ওয়ান, কারণ শেখ হাসিনার সময় অনেকগুলো ব্যাংক এমন বেশি রুগ্ন হয়ে গেছে, এগুলোকে সার্ভাইভ করানোই খুব কঠিন হবে। তাহলে এখান থেকে বের হওয়ার পথ কি? 3টা পথ তো ওরা বলেছে, বা সিপিডি। জি, সিপিডি মূল্যায়নটা আপনি দেখেছেন? আমি দেখেছি। এখন আমি আসলে মানে একই মানে আমি আবার সিপিডি আসার কথা বলছেন বা পথ দেখিয়েছেন, কিন্তু আমি একটা কথা জনগণকে বলার দরকার বলে মনে করি, আমার যতটুকু অর্থনীতির জ্ঞান আছে, আমরা এই অর্থনৈতিক সমস্যার মধ্যে দিয়ে বেশ কিছুদিন যাব, এবং ডক্টর আসার এইচ মনসুর
খুব ভালো লাগছে যে উনি প্র্যাগম্যাটিকলি কথা বলছেন যে এটার জন্য 2-3 বছর আমাদের এই ট্রানজিশনের জন্য লাগবে, আমাদের ইনফ্লেশন কমার জন্য সময় লাগবে, আমাদের অর্থনীতির এই সংকট কাটার জন্য। সো আমাদের একটু প্রস্তুত থাকা দরকার এবং আমাদের মাথায় এবং তাদের এই কমিউনিকেশনগুলো আরও বাড়ানো যে এই ঘটনা ঘটেছে ওই সরকারের কারণে, তার জন্য আমরা এতটুকু সমস্যায় পড়েছি, আমাদেরকে সমস্যার মাসুল দিতে হবে, দিয়ে আমরা এই সময়ের মধ্যে এই কমিউনিকেশনগুলো বাড়ানো দরকার। আর সাথে যেটা জরুরি, দীর্ঘমেয়াদে কি হবে তার চাইতে আমি বারবার বলছি যে মানুষগুলো কম সামর্থ্যের, যারা সাফার করছে, তাদেরকে আমাদের সোশ্যাল সেফটি নেট, আমি একটা উদাহরণ এখানে একটু দিয়েই রাখি। ধরুন সোশ্যাল সেফটি নেটে যে ভাতা পেত, এই ভাতাগুলো কিন্তু বন্ধ আছে এবং সঠিক কারণে বন্ধ আছে। সেটা হলো ভুয়া কার্ড ইস্যু। মানে পরিকল্পনা মন্ত্রণালয় নিজে স্টাডি করে দেখিয়েছিল 45%-এর মতো ভুয়া কার্ড। আপনি চেয়ারম্যান, আপনি আপনার রিলেটিভদেরকে 5-7টা কার্ড দিয়ে দিয়েছেন। তো এটা স্থগিত আছে যাচাই বাছাই করার জন্য, তারপর আবার এগুলো চালু হবে। কিন্তু এই যে বন্ধ আছে 3 মাস, ওই গরিব মানুষটার কাছে 750 টাকা মাসে বা 500 টাকা পাচ্ছিল। আমি এরকম কয়েকজনের তথ্য জেনেছি যারা কষ্টে আছে এবং তারা বলছে সো এই কাজগুলো দ্রুত করে আপনি এগুলো দিতে শুরু। আপনি জানেন যে ব্যবসা বাণিজ্যে স্থবিরতা আছে, তারপর নতুন কোনো বিনিয়োগ হচ্ছে না। যারা বিনিয়োগ করেছিলেন তারা অনেকেই ব্যবসা বাণিজ্য গুটিয়ে অন্যত্র চলে যাচ্ছেন। আমি এই বিনিয়োগের সাথেও সরকারের টেনিওরের কথা বলছি। ধরেন একটা স্বৈরাচারী ব্যবস্থাই আছে, একটা ব্যবসায়ী জানেন এই ব্যবস্থাটা আছে, আমাকে ব্যবসা এর মধ্যে করতে হবে, এই পলিসিতে করতে হবে। আচ্ছা, ধরুন ডক্টর ইউনূসের সময় সবকিছু স্বর্গীয় সুন্দর আছে, কিন্তু এটা কতদিন আছে? আমি কি এইভাবে করতে পারবো? আচ্ছা না, এটা 1 বছর বা এটা 2 বছর আছে, আমি 2 বছরই করব, এরপর নির্বাচিত সরকার আসলে কে আসতে পারে, কিভাবে করব, তারও কিন্তু একটা প্ল্যান আছে। সো সবাই এখন ওয়েট অ্যান্ড সি। ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বা এফডিআই আসার না আসার তো অনেক কারণই আছে। আমাদের ডলারের বিপরীতে টাকা এখনও যথেষ্ট স্টেবল না, আমাদের জ্বালানির অবস্থা ভালো না, আমাদের পুরনো সেই মানে আমরা বিউরোক্রেটিক প্রবলেমগুলো তো আছেই, কিন্তু দেশের মধ্যেও তো আসলে এই আনসার্টেনিটি প্রবলেম তৈরি করছে। সো আমরা চাই, প্রধান উপদেষ্টা যেভাবে বলেছে যে জানুয়ারির মধ্যেই একটা ক্লিয়ার রোডম্যাপ, মানে আমরা সময় ধরে বলা, সময় দিয়ে বলা যে সংস্কার আমরা এই ডিসাইড করেছি, এটা এতদিন লাগবে, নির্বাচন এদিন হবে, এরকম একটা কিছু জরুরি। এটা তারা বলতে পারছেন না। এখন আমরা লাস্ট যেটা অপেক্ষা করব জানুয়ারি পর্যন্ত, কারণ সংস্কার প্রস্তাবগুলো নিয়ে যখন সংস্কার এই জানুয়ারি পর্যন্ত সরকারের কি কোনো দৃশ্যমান কোনো কাজ হবে না? মানে বিশেষ করে রোড ম্যাপের ক্ষেত্রে আমার মনে হচ্ছে সরকার রোড ম্যাপ ছাড়াই আমি তো দেখছি না অন্য কিছু, সবই স্থবিরতা। সব স্থবিরতা আছে। এবং ওই যে বললাম যে সরকার, এই সরকারের মানে ডক্টর ইউনূস অনেকগুলো বললেন এবার এই করেছেন, কিন্তু এই সরকারের এটা একটা প্রবলেম ছিল, কমিউনিকেশনের প্রবলেম, ভিজিবিলিটির প্রবলেম। এক তো মানুষ আসলে এটা দেখতে চেয়েছিল, আপনার এই প্রোগ্রামেও বলেছে যে মানুষ সব সমস্যার সমাধান চায়নি, কিন্তু মানুষ দেখতে চেয়েছে যে সরকার চেষ্টা করছে, সরকার এক্সিস্ট করে, সরকার আন্তরিকভাবে সবকিছু করতে চেয়েছে, কিন্তু সেই চেষ্টাগুলো আসলে 1972 সনে এই ঢাকা শহরে টিসিবির লাইন যেভাবে দেখছিলাম, আমি 2024-এ এসে তো একই দেখতেছি। এবং আমি তুলনা যদি করি, আমি জাস্ট শেখ হাসিনার সময়, কারণ আমি এটা কলাম লিখেছি, আমার হেডলাইন মনে আছে, সে ঢাকা শহরে টিসিবি ট্রাকের সংখ্যা তখন 400 ছিল। যে কেন 400? কারণ শেখ হাসিনা মনে করতেন কয়টা বিল্ডিং এবং স্ট্রাকচার বানিয়ে উন্নয়ন দেখাবো। শেখ হাসিনা মনে করতেন না মানুষকে খাইয়ে পরিয়ে রাখা, মানুষকে খাইয়ে পরিয়ে রাখাও কিন্তু উন্নয়ন, তাকে লেখাপড়া মানে উন্নয়ন, তার স্বাস্থ্য ঠিক রাখা মানে উন্নয়ন। প্রত্যেকটা এখন ডেভেলপমেন্টের পার্ট হয়েছে বহু আগে। সো এই সরকারকে আমরা একদম হিউম্যান সেন্ট্রিক ডেভেলপমেন্টের দিকে দেখতে চাই। সুতরাং ক্লিয়ারলি দেখবো লাইন ওরকম নাই, মানুষ আসছে, পাচ্ছে, চলে যাচ্ছে, আহত হয়েছে চিকিৎসায়, কিছু অপচয় হলে হবে, কিন্তু আমি এনশিওর করব আমার যে মানুষজন আহত হয়েছে সেগুলো দ্রুত ওকে ভালো করে নিয়ে আসা। ওই জায়গাগুলো তো সিরিয়াস অভাব আছে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজ রাতের মতো এখানে বিদায় নিচ্ছি, আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।